হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকের এই ক্লাসটিতে আমরা বাংলা সেকেন্ড পেপার আপনাদের পরিচ্ছেদ ১ থেকে ৩ পর্যন্ত আজকে আমরা এই ক্লাসটিতে শেষ করব। অ্যান্ড এভাবে আমরা ধারাবাহিকভাবে পুরো বইটাই শেষ করে ফেলবো। ঠিক আছে? সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ওকে। সো প্রথম পরিচ্ছেদ হচ্ছে আপনাদের ভাষা ও বাংলা ভাষা। আচ্ছা, ভাষা। গলনালী, মুখবিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। যে লাইনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি অবশ্যই দাগিয়ে দিতেছি। এই যে যেমন এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। যে এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় কি শব্দ। আচ্ছা, আমি আরেকটা কালার ব্যবহার করি যাতে আপনাদের চোখে পড়ে জিনিসটা। ওকে, লাল কালার ইউজ করা যায়। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। শব্দের গুচ্ছ দিয়ে গঠিত বাক্য। এটাও ইম্পর্টেন্ট। বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান-প্রদান করে। কি করে? মনের ভাব আদান-প্রদান করে এবং মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা। তাহলে ভাষা কাকে বলে? এখান থেকে আমরা এটা মনে রাখবো যে ভাষা কাকে বলে? ভাষা কাকে বলে? কাকে বলে? ঠিক আছে? আচ্ছা, এখানে জায়গা নাই। যদিও আসলে এখানে সংজ্ঞা মনে রাখার কোনো দরকার নেই। কারণ যেহেতু আপনাদের আ এমসিকিউ জাস্ট আসে ব্যাকরণ পার্ট থেকে। ঠিক আছে? তো এজন্য। সো মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা। ভাষা একদিকে মুখের বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয়। সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা আ ক্রমে লেখার ও ছাপার সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়ও পরিণত হয়েছে। এছাড়াও দৃষ্টিশক্তিহীনদের জন্য ভাষাকে উঁচু-নিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার ব্রেইল পদ্ধতি, আবার বাক শক্তিহীনদের বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ইশারা ভাষা মানুষ তৈরি করেছে। তবে সাধারণভাবে ভাষা বলতে লিখিত ভাষা বোঝায় না, ইশারাও বোঝায় না। মুখে উচ্চারিত রূপই ভাষার প্রধান রূপ। মুখে ভাষার প্রধান রূপ কোনটা? যে মুখে উচ্চারিত যে রূপটা সেটা হচ্ছে ভাষার প্রধান রূপ। ঠিক আছে? জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়, ভাষাও আলাদা হয়ে ওঠে। পৃথিবীতে কয়েক হাজার ভাষা এভাবেই আলাদা ভাষা হিসেবে বিদ্যমান আছে। বর্তমানে পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে হচ্ছে চীনা, ইংরেজি, হিন্দি, ইস হিস্পানি, আচ্ছা, আরবি, বাংলা, পর্তুগিজ, রুশ, জাপানি, জার্মান, কোরিয়ান, ফরাসি, তামিল, তুর্কি, উর্দু, ফার্সি। আচ্ছা। সো এগুলো হচ্ছে মেইনলি ভাষা। সো বাংলা ভাষা। তো এবার বাংলা ভাষার সম্পর্কে একটু জানবো আমরা যে বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা। বাংলা ভাষা কোন বাঙালি জনগোষ্ঠী মেইনলি যার মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করে, যে ভাষা দিয়ে নিজের মনের ভাব প্রকাশ করে সেটা হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষায় কথা বলে প্রায় কয় কোটি মানুষ? ৩০ কোটি মানুষ আসতে পারে। এর মধ্যে বাংলাদেশে ১৬ কোটি এবং ভারতের পশ্চিমবঙ্গে ১০ কোটি মানুষের বাস। বাংলাদেশে ১৬ কোটি এবং ভারতের পশ্চিমবঙ্গে ১০ কোটি মানুষের বাস। এছাড়াও ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় ৩ কোটি এবং পৃথিবীর বিভিন্ন দেশে আরও প্রায় ১ কোটি বাংলাভাষী মানুষ রয়েছে। ৩ কোটি উড়িষ্যা সহ প্রায় কত? ৩ কোটি। আর পৃথিবীর অন্যান্য জায়গার মধ্যে ১ কোটি বাংলাভাষী মানুষ রয়েছে। মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম ভাষা। কয় নাম্বার ভাষা? ৬ষ্ঠ বৃহত্তম ভাষা। এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা। আচ্ছা, পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো-ইউরোপীয়, চীনা, তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়-হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো-এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে। ইংরেজি, জার্মান, ফার্সি, হিস্পানি, বারবার আচ্ছা যাই হোক, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে বাংলা ভাষার নিকটতম আত্মীয় কে? অহমিয়া ও উড়িয়া। ভাই, এটা খুব ইম্পর্টেন্ট, আপনারা এটা পড়ে রাখবেন। ঠিক আছে? এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমি দাগিয়ে দিতেছি যে জায়গাগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট ওই জায়গাগুলো আমি দাগিয়ে দিব। ঠিক আছে? তো
তারপরে হচ্ছে ধ্রুপদী ভাষা, সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারে আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো হলো, দেখেন, এই স্তর মানে এটা হচ্ছে সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয়, সেখান থেকে ইন্দো ইরানীয়, এরপর ভারতীয় আর্য, তারপর প্রাকৃত এবং সেখান থেকে আসছে বাংলা ভাষা। মানে কয়টা স্টেপ দিছে এখানে? ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৫ টা স্টেপ দিছে। ঠিক আছে? ১ম এ কি? ইন্দো ইউরোপীয়, তারপরে ইন্দো ইরানীয়, তারপরে ভারতীয় আর্য, সেখান থেকে প্রাকৃত এবং সেখান থেকে আসছে বাংলা ভাষা। ঠিক আছে? আনুমানিক ১,০০০ বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। ঠিক আছে? আনুমানিক ১,০০০ বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। এটা খুব ইম্পোর্টেন্ট। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শনের নাম হচ্ছে চর্যাপদ। কি? চর্যাপদ। আচ্ছা। এবার আসেন, বাংলা ভাষার রয়েছে কালগত ও স্থানগত আ স্বাতন্ত্র স্বাতন্ত্র্য। আচ্ছা। ১,০০০ বছর আগেকার ভাষা, ৫০০ বছর আগেকার ভাষা, এমনকি ১৯ শতকে প্রচলিত ভাষার সঙ্গে বর্তমান কালের ভাষা একদম আলাদা। ঠিক আছে? মানে ভাষা কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? কালের ক্রমান্বয়ে কিন্তু ভাষা কি হচ্ছে? ভাষা কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে? সো কালের ক্রমান্বয়ে ভাষা কিন্তু পরিবর্তিত হচ্ছে। আচ্ছা। সো আবার ভৌগোলিক এলাকাভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা। ভৌগোলিক এলাকাভেদে বাংলা ভাষা যে মানে বিভিন্ন যে ভাষায় মানে কোন ভাষার যখন বৈচিত্র্য প্রকাশ করে সেটাকে বলা হয় হচ্ছে উপভাষা। যেমন আমাদের বাংলাদেশে একেক জায়গায় একেক ধরনের মানুষ তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে। নোয়াখালীর মানুষ একভাবে কথা বলে, সিলেটি একভাবে কথা বলে, একেক জায়গায় একেকভাবে কথা বলে, এইটাই। বাংলা ভাষায় মেইনলি কথা বলে, তবে কথার ধরনগুলা চেঞ্জ আরকি, তাদের স্পেলিং গুলা একটু ভিন্ন হয়। আচ্ছা, বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে। এই লিপির নাম বাংলা লিপি। বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে, এই লিপির নাম বাংলা লিপি। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কয়টি? ৫০ টি। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কয়টি? ৫০ টি। এবং যার মধ্যে স্বরবর্ণ ১১ টি, ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। স্বরবর্ণ ১১ টি, ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। প্রায় ২৫০০ বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। কত বছর আগে ব্রাহ্মী লিপির জন্ম হয়? প্রায় ২৫০০ বছর আগে ব্রাহ্মী লিপির জন্ম হয়। ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা ১০ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিত লাভ করে। বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ। বাংলা লিপি কোনটির বিবর্তিত রূপ? কুটিল লিপির বিবর্তিত রূপ। অহমীয়া, উম তারপরে বড়ো, মণিপুরী প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়। আচ্ছা, সংস্কৃত এবং মৈথিলি ভাষা লিখতে একসময় অ্যা অন্য লিপির পাশাপাশি বাংলা লিপিও ব্যবহৃত হতো। বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি সরকারিভাবে আচ্ছা। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশে অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা। ঠিক আছে? তো এই হচ্ছে জিনিস। ওকে, আচ্ছা। সো এখান থেকে আপনারা এই এমসিকিউ গুলো যেগুলো আছে, আ আসলে এমসিকিউ নিজে প্র্যাকটিস করার জিনিস, এগুলো আপনারা নিজে সরি, আ নিজে করবে। যে করবে। ওকে। সো আমরা পরবর্তীটাতে যাই। এখন আমরা পরিচ্ছদ ২ টা স্টার্ট করি, মানে পরিচ্ছেদ ২। সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ। ঠিক আছে? সো ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ। ব্যাকরণে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা ব্যাকরণের কাজ। ব্যাকরণ গ্রন্থে এসব বৈশিষ্ট্যকে সূত্র আকারে সাজানো হয়ে থাকে। আসলে এখানে পরিচ্ছেদ ১, ২ আর হচ্ছে ৩, আরও কয়েকটা পরিচ্ছেদ আছে। এগুলো আসলে মানে বোঝানোর কিছুই নেই। এখানে ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে আপনার রিডিং। ঠিক আছে? মানে ইতিহাস নিয়ে। পারলে দেখে মানে এদিকেও ইতিহাস ঢুকাই দিছে। আচ্ছা, যাই হোক, ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা ব্যাকরণের কাজ। আর ব্যাকরণ গ্রন্থে এসব বৈশিষ্ট্যকে সূত্রের আকারে সাজানো হয়ে থাকে। যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ
বলে। প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে পর্তুগিজ ভাষায়। এটা খুব ইম্পর্টেন্ট, কত সালে কোন ভাষায় প্রকাশিত হয় বাংলা ব্যাকরণ? পর্তুগিজ ভাষায় 1743 সালে। এর লেখক ছিলেন কে? মানুয়েল দা আশশুম্পসাও। মানে আই থিঙ্ক আমার নামের স্পেলিংটা ভুল, যে মানুয়েল দা আশ আশশুম্প আশশুম্পসাও, মানে নামটাও জানি কেমন টাইপের। আচ্ছা যাই হোক, আমার ভেঙে যাইতেছে নাম উচ্চারণ করতে। আচ্ছা, সো আই থিঙ্ক আমার স্পেলিংয়ে ভুল হলে সেটাকে তোমরা কভার দৃষ্টিতে দেখবা। সো তার বাংলা পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি এটি রচনা করেন। এরপর 1778 সালে প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হেলহেড প্রণীত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ। সো এটাও খুব ইম্পর্ট্যান্ট যে এরপর 1778 সালে প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হেলহেড প্রণীত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ। বইটির নাম হচ্ছে এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটা কত সালে হয়েছে, প্রকাশিত হয়েছে 1778 সালে। মানে সালটা মনে রাখবো, অনেক সময় এমসিকিউ দিয়ে দেয় জাউরামি করে। তো 1801 সালে উইলিয়াম কেরি এবং 1826 সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরও 2টি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন। আসলে প্রত্যেকটা লাইনে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর 1833 সালে প্রকাশিত হয় রামমোহন রায়ের গরীয় ব্যাকরণ, বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। তো বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি? বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ হচ্ছে গরীয় ব্যাকরণ। এটা প্রকাশ করছে, মানে কে প্রকাশ করছে, কার দ্বারা রচিত হয়েছে? সেটা হচ্ছে রামমোহন রায়। এবং কত সালে প্রকাশিত হয়েছে? সেটা 1833 সালে প্রকাশিত হয়েছে। আচ্ছা, ব্যাকরণের আলোচ্য বিষয়। ভাষা হলো ব্যাকরণের সমষ্টি। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে, আবার শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। ঠিক আছে, দেখো কেন, দেখো এখানে বলছে যে ভাষা হলো বাক্যের সমষ্টি। মানে ভাষা কি? কয়েকটা বাক্যের সমষ্টি। আমরা যখন কোনো কিছু বলি তখন কি আমরা কোনো মানে ভাষা ইউজ করি, ঠিক আছে, একটা বাক্যের আকারে আমরা মেনলি কথা বলি, ঠিক আছে। যেমন আমি এখন কথা বলতেছি, এখানে কিন্তু আমি একটা শব্দ ব্যবহার করতেছি না, এখানে আমি একাধিক শব্দ ব্যবহার করতেছি। সো একাধিক শব্দ ব্যবহার করে কিন্তু সেটা বাক্যতে পরিণত হচ্ছে। যে একাধিক শব্দ যে আমি ব্যবহার করছি এটা বাক্যতে পরিণত হচ্ছে। আবার এই যে শব্দগুলো তৈরি হচ্ছে কিসের মাধ্যমে? আমার ধ্বনির মাধ্যমে। এই ধ্বনি অর্থাৎ এখানে আলটিমেটলি সবচেয়ে ছোট, সবচেয়ে মানে লাস্ট কার থেকে মেনলি সবগুলা তৈরি হচ্ছে একটার পর একটা, মানে কোনটা থেকে শুরু হয়েছে সিরিয়ালটা? ধ্বনি থেকে না, এই দিক থেকে। তাই আপনার ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। এই ধ্বনি শব্দ বাক্য প্রত্যেকটি অংশে ব্যাকরণের আলোচ্য। এছাড়া শব্দের ও বাক্যের বহু ধরনের অর্থ হয়, সেসব অর্থ নিয়েও ব্যাকরণে আলোচনা করা হয়। ব্যাকরণের এসব আলোচ্য বিষয় বিভক্ত হয় অন্তত 4টি ভাগে: ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। ঠিক আছে, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। ঠিক আছে, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি, কারণ বোঝাই যেতেছে ধ্বনি এখানে বলা আছে ধ্বনিতত্ত্ব, তাহলে তো ধ্বনি জিনিস নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, সো লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত। ঠিক আছে, ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয় হচ্ছে কি? বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, তারপর ধ্বনির বিন্যাস, স্বরব্যঞ্জনের বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি। ঠিক আছে, তারপর হচ্ছে রূপতত্ত্ব। রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ ইত্যাদি স্থান পায়, বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন প্রক্রিয়া। যেহেতু রূপতত্ত্ব, তাহলে এখানে শব্দ, মানে রূপতত্ত্বের আর এক নাম কিন্তু শব্দতত্ত্ব। ঠিক আছে, শব্দতত্ত্ব। সো এটাকে শব্দতত্ত্ব বলা যেতে পারে। তো পানকাণ্ড আমরা শব্দতত্ত্ব এটাকে বলতে পারি, যেহেতু এখানে শব্দের বিষয় নিয়ে আলোচনা করা হয়। সো এই হচ্ছে রূপতত্ত্ব। এরপরে আসে হচ্ছে আপনার বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করবো, এটা স্বাভাবিক জিনিস। বাক্যের নির্মাণের গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য। বাক্যের মধ্যে
পদ বর্গ কিভাবে বিন্যস্ত থাকে, তারপরে বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়। এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে যে রূপান্তর, বাক্যের রূপান্তর, তারপরে হচ্ছে বাক্যের বাচ্য উক্তি ইত্যাদি, মানে এইসব জিনিস নিয়ে বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, তারপরে বাক্যের উপাদান লোপ, জ্যোতিচিহ্ন, সব মানে বাক্য রিলেটেড যত জিনিস আছে সব বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। এরপর আসলে হচ্ছে অর্থতত্ত্ব। তো অর্থতত্ত্বে কি অর্থ মানে ব্যাকরণের যে অংশ শব্দ বর্গ বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়। সো দেখেন, শব্দ এটার একটা অর্থ আছে, বর্গ শব্দ মানে বর্গকে একাধিক শব্দের সমন্বয়ে গঠিত, মানে মানে একাধিক শব্দ না মেনলি এটাকে। আচ্ছা, আমরা সামনে আলোচনা করবো জিনিসটা নিয়ে আরও ডিটেলসে। সো আপাতত এমনি মনে রাখো যে শব্দ বর্গ বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়। সেই অংশের নাম হচ্ছে অর্থতত্ত্ব, একে বাগর্থতত্ত্ব বলা হয়। তারপরে বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা এগুলো আমরা আলোচনা করব প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত। এছাড়া শব্দ বর্গ বাক্যের ব্যঞ্জনা নিয়ে ব্যাকরণের এই অংশে আলোচনা করা হয়ে থাকে, ঠিক আছে। সো এখানে আরও কিছু অনুশীলনের পার্ট আছে, এগুলো তোমরা কি করবে, এগুলো তোমরা নিজে করবে, ঠিক আছে। আমি প্রত্যেকটাই এমসিকিউ বলবো নিজে করতে, কারণ নিজে করলে সবচেয়ে বেটার হয়। আর এগুলো করে কোনো হবে না, গাইড যদি কারোর থেকে থাকে তাহলে সেখান থেকে আরও এমসিকিউ প্র্যাকটিস করলে সবচেয়ে বেটার হয়।